নিয়ে একসময় হয় না যে অনেকে হয়তো বিদ্রুপ করেছে, বাইরের লোকও করেছে, সেটা হয়তো এইভাবে সরাসরি ওরমভাবে চিৎকার করে বলেনি, কাছাকাছি গেলে কিংবা সামনে থেকে গেলে কিংবা দেখে হেসে ওঠা, সামনাসামনি এগুলো হয়েছে। প্রেম কথাটাই ছোট অক্ষর তার দুটো, যেন একটি কোনো পাখির ঠোঁটে ছোট্ট শেখর। এই চার্লি চ্যাপলিনের চোখে জল আসে এবং সেই চার্লি চ্যাপলিনও কাঁদে। সেই জনি মামার ক্যারেক্টারটা কিভাবে পেলেন? আমার জীবনে আমি হাসতে পেরেছি কম, সেই অপশন আমার আসেনি। দেখেছেন সাথীহারা, দেখেছেন জীবনটা কতটা কষ্টের, কত দূর, কোন পর্যন্ত? কষ্টের কিনা জানি না, তবে হ্যাঁ কষ্টটা হয়তো দেখেছি। সেই চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের পরে ভোর এলো, হবে, হয়েছে। আমি নিজেকে অ্যাভারেজ আর্টিস্ট কথাটা বলতে আমার কোনো দ্বিধা হয় না। আমার অভিনয়ের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কোনো বৈশিষ্ট্য নেই যার জন্য মানুষ আমাকে মনে রাখবে। কে হরিদাস পাল আমাকে মনে রাখবে? দেবাশিস গাঙ্গুলিকে কয়েকটা কথা বলতে শুনলাম, তা হলো প্রেম। আচ্ছা, প্রেম আপনার জীবনে নীরবে এসেছিল না সরবে? চারিদিকে নানান কিছু ঘটে না, প্রতিবাদ করার ইচ্ছে হয়, কিন্তু প্রতিবাদই নেই তো, ভীতু। ভীতু মানুষ কি করে প্রতিবাদ করবে? মেটেরি আমেরিকার কাব্য, মেটেরি আমেরিকার কাব্য। আর না, প্রতিবাদের ভাষা যদি দৃঢ় হয়ে থাকে সেই সময় যারা প্রতিবাদ করেছিলেন তাদের কাছে জিজ্ঞাসা করলেই হয় যে প্রতিবাদ আপনারা আজকের দিনে হয়তো তাদের জিজ্ঞাসা করা যায় কেন করেছিলেন, কেন হেঁটেছিলেন। ছক্কা পাঁচটা তাল দিতে দিতে আমি থেকে গেছি দিদি, এটা কি হলো দিদি, থক্কা তো কুত হয়ে গেল। ঘুম ঘুম রাত্রি আসবে যাবে, আধার শেষের আলো জীবন পাবে, স্বপ্ন কি কখনো হারায়, হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। নমস্কার, আমি স্বরূপ দত্ত, আর আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা সিনে স্বরূপ। সিনে স্বরূপে আমার আজকের মাননীয় অতিথির সঙ্গে কথা বলানোর আগে দু চার লাইন বলে নেওয়া। তাহলে এই যারা পৃথিবী জোড়া শিল্পীরা বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের অভিনয় দিয়েই মানুষের মনে জায়গা করে নেন। তার মধ্যে যারা বেশি সুদর্শন হন তারা মানুষের মনে জায়গা করে নেন, আর কারো কারো কিছু ম্যানারিজম থাকে, আর কারো কারো কিছু মুখে বা শরীরে এমন কিছু থাকে যেটা মানুষের মনে দাগ কেটে নেয়। সালভাদর দালি, এই স্প্যানিশ শিল্পীকে চেনে না গোটা পৃথিবীতে এমন মানুষ কেউ নেই, কিন্তু সালভাদর দালি বলতে আগে তার গোপটা ভেসে ওঠে। এন্ড্রিউ লেভি, ক্যানাডিয়ান কমেডিয়ান, গোটা পৃথিবী তাকে চেনে। আমেরিকান পাই দেখেছেন বোধহয়, বা না হলে দেখবেন। ভদ্রলোকের ভুরু দুটো অত্যন্ত জনপ্রিয়, মানুষটার ছবিতে যেন তার ভুরু জোড়া দুটো দেখা যায়। তো আমাদের বাংলাতেও এই গত 2 দশক 2.5 দশক ধরে প্রত্যেকটা বাঙালি প্রথমে টেলিভিশনে, তারপর বড় পর্দায়, আর মঞ্চ তো আছে, এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে ওই মানুষটার অভিনয়ে হা হা করে হেসেছে, প্রাণ খুলে হেসেছে, আর শুরুর দিকে তো বটেই ওই ভুরু জোড়ার তারিফ করেছে, সঙ্গে তার সুন্দর গানের গলা, তার গানের গলাতেও মুগ্ধ হয়েছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস গাঙ্গুলি। নমস্কার। হ্যাঁ নমস্কার। দেবাশিস বাবু, যে কথা বললাম, এই যখন শুরুতে মানুষের মনে আপনি দাগ কাটছেন, মানুষ ভালো লাগা শুরু করছে, সবার আগে মনে হতো যে এই মানুষটার ভুরুটা এরকম কেন, এটা কি আঁকা, এটা কি কৃত্রিম, কি এই ভুরুর পেছনের গল্প? গল্প হলেও সত্যি, আসলে আমার ধারণা নেই, এটা বোধহয় ওরম ভাবেই ক্রমান্বয়ে বেড়ে ওঠা, আমার ছোট থেকে বেড়ে ওঠার মধ্যেই। আর ভুরু নিয়ে একসময় হয় না যে অনেকে হয়তো বিদ্রুপ করেছে কিংবা এরকম একটা অস্বাভাবিক কিছু, তো আর আমরা মানুষের শরীরের স্বাভাবিকতা থেকে কিছু অতিরিক্ত কিছু হলে সেটাকে আমরা অস্বাভাবিক বলেই ধরে নিই, ভাবি আমাদের মানসিকতা, এবং সেই জায়গাটা থেকে সেটা নিয়ে হয়তো বিদ্রুপ করেছে,
বাইরের লোকও করেছে, সেটা হয়তো এইভাবে সরাসরি ওরকমভাবে চিৎকার করে বলেনি, কাছাকাছি গেলে কিংবা সামনে থেকে গেলে কিংবা দেখে হেসে ওঠা, সামনাসামনি এগুলো হয়েছে। তো সেটাগুলো এখন আর হয় না। আর আমি না ভুরুটা মানে যারা বলেছে তাদেরকে উপেক্ষাই করেছি বলা যায়। আমি কোনোদিনও এটা চেষ্টাও করিনি যেটাকে কাটতে হবে। অনেকেই আমার নিজের লোকেরাই ভালোভাবে ভালোবেসে বলেছে যে তুই ভুলটা তো কেটে ফেলতে পারিস, তখন হয়তো অভিনয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই, কিন্তু আমি আর ওগুলো করিনি, যে যেমন আছে থাকুক না, এই। আমাকে মার্জনা করবেন, আমি বুঝতে পারিনি এই প্রশ্নের পেছনে এরকম একটু ভাইব্রেশন আছে যেটা খানিকটা নেগেটিভ। আপনার কাছে এরকম নেগেটিভ ভাইবস এসছে মাননীয় দর্শক, অথচ আমরা যখন আমাদের মহলে আলোচনা করি সেক্ষেত্রে কিন্তু উল্টোটাই পাই। যেমন যেমন শুরুর দিকে যখন উনি এসছিলেন ওনার একটা গোঁপ ছিল, হালকা গোঁপ ছিল ছোট, এবং এই লুকটার মধ্যে না কেমন যেন একটা হয়তো অনেক বড় নাম, এই পৃথিবীর অভিনয় জগতের সব থেকে বড় নামটা তার সঙ্গে মেলাচ্ছি এমন নয়, কিন্তু হয় না সাদৃশ্য থাকে। ওনাকে না বাঙালির চার্লি চ্যাপলিন এরকম একটা দেখতে ছিল শুরুর দিকে। আপনাকে এমন কথা কেউ বলেন? হ্যাঁ বলেছে, সেটা তো বলেছে। চার্লি চ্যাপলিনের একটা ছোট্ট ভূমিকা করেছিলাম একটা ছবিতে। হ্যাঁ, সেই ছবিটা খুব একটা মানে ওরকম ভাবে বড় প্রোডাকশন হাউসের ছবি না হলে তো বাংলা ছবির ক্ষেত্রে সেটা খুব একটা বেশি প্রসারিত হয় না, মানুষ জানতে পারে না, সেই জায়গা থেকে জানতে পারেনি। কিন্তু আমাকে ওই জায়গা থেকে একজন ভেবেছিল যে চার্লি চ্যাপলিন সেজে মানুষের মন জয় করছে, আনন্দ করছে, মানে মানুষকে আনন্দ দিচ্ছে, কিন্তু তার একটা প্যাথোস লাইফ আছে, সে ওই সাহায্যটা চাইছে, হাত পেতে পয়সাটা চাইছে, এবং এই পয়সাটার থেকেও একজন অসামাজিক মানুষ তার ভাগ চায় যে তুই আমার এলাকায় কিংবা আমার এই পার্কে এসে ভিক্ষা করছিস, অতএব আমাকে কিছু দিতে হবে। তাহলে সেই চার্লি চ্যাপলিনেরও চোখে জল আসে এবং সেই চার্লি চ্যাপলিনও কাঁদে। তো এরকম একটা জায়গা ছিল, খুব ছোট্ট হলেও জায়গাটা বেশ একটা চমৎকার জায়গা ছিল, যেটা আমার ভালো লেগেছিল করতে আর কি। আর চার্লি চ্যাপলিনের নাম যেহেতু বললেন, আমি কি বলবো, আমি সেদিনকে একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আমি বলছিলাম, ওখানে পুরস্কার দেওয়া হচ্ছিল, মানে যারা যারা অভিনেতা অভিনেত্রী পুরস্কার পাচ্ছিলেন, আমি ছিলাম, আরও কিছু বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী ছিলেন। তো আমি বিশিষ্ট নই, আমাকে সাধারণভাবেই আমার যাওয়া কিংবা তাদের মাঝে আমি গেছি এটাই বড়। কিন্তু সেখানে আমি এটা বলছিলাম যে শর্ট ফিল্ম, এই শর্ট ফিল্মটা তো আমাদের সেই সত্যজিৎ রায়ের মুন্সী প্রেমচন্দ্রের সদ্গতি থেকে শুরু করে এবং তারপরে বহু ভালো ভালো ছবি হয়েছে। পলেন্দু চক্রবর্তী একটা অসাধারণ শর্ট ফিল্ম করেছিলেন, দূরদর্শনে আপনি দেখেছেন কিনা জানি না, বিকল্প বলে, যেটাতে শ্রদ্ধেয় মনু মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন, এবং কি অপূর্ব অসাধারণ তার অভিনয়। আমার মনুদার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, তখন মনুদাকে এই কাজের এই অভিনয়ের কথাটা বলেছিলাম বিকল্পের। এবং চার্লি চ্যাপলিনের শর্ট ফিল্ম, মানে আজ থেকে কত বছর আগে এই মানুষটা নির্বাক যুগে যে কিনা ছোট 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 সব স্বল্প দৈর্ঘ্যের সব গল্প তিনি করে গেছেন, যিনি একাধারে মডার্ন টাইমস করেছেন, সিটি লাইফস, গোল্ড রাশ, গ্রেট ডিক্টেটর, সার্কাস, মানে একের পর এক নাম মনে চলে আসে, কিড, তার সব ছবি প্রায় আমার অলমোস্ট দেখা, এবং আমি তার একজন অনুগত, মানে কি বলবো, ভগবান। সেটাই স্বাভাবিক, অভিনয় জগতের মানুষ, আর চার্লি চ্যাপলিন তাদের কাছে তো তেমন হবে। আমরা একটু বাঙালির মতো করে চলে আসি। চার্লি চ্যাপলিন নয়, বাঙালির বড় প্রাণের সম্পর্ক হলো মামা। বাঙালি বলেও নয়, ভারতীয় কালচারেও মামা খুব প্রাণের সম্পর্ক। মামা, মামার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, এরকম একটা প্রবাদ আছে। পাশাপাশি দুটো খুব খারাপ মামার উদাহরণ বা দৃষ্টান্ত আছে আমাদের দেশটায়, রাজ্যটায়। কংস মামা, শকুনি মামা। এর বাইরেও এই বছর 20-22 আগে একটি ছবি আসে বাংলাতে, পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়, তার ছবি। অনেকের, বহু মনের মানুষের প্রাণটা ভরে যায়। মানে বীরেশ চট্টোপাধ্যায় একটা সময় 8-এর দশক 9-এর দশকে ওইসব ছবি বানানোর পর ফের জিৎ স্বস্তিকা মুখোপাধ্যায়কে জুটি করে একটি ছবি করেন, না তাতে এক মামা ছিল, জনি মামা। মনে পড়ছে জনি মামাকে? কিভাবে ওই দুজন নায়ক নায়িকার মধ্যে বিচ্ছেদ তৈরি করে দিচ্ছিল। সেই জনি মামার ক্যারেক্টারটা কিভাবে পেলেন, আর ওই ক্যারেক্টার প্লে করার পর দর্শকের মধ্যে কেমন সাড়া পেলেন, মনে আছে কিছু? হ্যাঁ, জনি মামা এখনো বলে, মানে ওই একটা দুটো ঝুলিতে আছে আর কি, তাই বেঁচে আছি, ডাকটা এখনো পাই, দু একটা ঝুলিতে আছে দেখে। আর দেখুন, এই ঝুলিতে থাকাটাও যথেষ্ট, কারণ আমাদের তো এখানে ইন্ডাস্ট্রিতে প্রচুর স্বনামধন্য এবং বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী, যাদের অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি খুব বাংলা সিনেমা, মানে হিন্দি সিনেমা তো দেখতাম, ইংলিশ মুভিও দেখেছি, কিন্তু বাংলা সিনেমা আমি খুব দেখতাম, যে কারণে আমি দেখতে ভালোবাসতাম।
যেই কারণে তাদের মানে এই পৃথিবীটাতে এই সংসারে আমি যে কোনো দিনও আসবো, সংসারের সদস্য হব, কিংবা এরকম অনেক মানুষকে যাদের দেখেছি তাদের পাশে গিয়ে অ্যাটলিস্ট দাঁড়াতে পারবো, সেটা আমি কখনো তো ভাবিনি। আর জনি মামার ক্ষেত্রে বলতে পারি যে আমাকে আমি একটা সিনেমা শুটিং করছিলাম ইন্দ্রপুরী স্টুডিওতে, তখন আমাকে ওখানে একজন বলেন, সাথীহারা ছবির একজন লেখক, মানে ওনার গল্প ইপি এরকম আমি শুনেছিলাম, পুলকদা ওনার নাম ছিলেন। পুলকদা আমাকে বললেন যে এরকম আপনি, তখন আমায় আপনি করেই বলেছে, আপনি আমার একটু ফোন নাম্বারটা দেবেন আপনার, আমরা একটা সিনেমা করছি। আমি বললাম থ্যাংক ইউ। বললেন থ্যাংক ইউ বলছেন কেন? থ্যাংক ইউ কি আছে, ফোন নাম্বার চাইছি, বাদ বাকিটা পরিচালককে বলবো, আপনি একদিন দেখা করবেন তারপর। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, আপনার ফোনে না আমার নাম্বার দেওয়া, তা উনি ফোনটা করেছিলেন। এবং তারপরে যা ফোন বিরুদাই করতেন, আর বিরুদা ফোন করে কখনো বলতেন না, মানে বাড়িতে হয়তো ফোন ধরেছে, আমার তখন মোবাইল ছিল না, মোবাইল আমার অনেক পরে এসেছে জীবনে, সব কিছুর মতনই অনেক পরে এসেছে আর কি মোবাইলও। তো সুতরাং আমি তখন আমাকে ল্যান্ডফোনে ফোন করতেন, করে বাড়ির লোক ধরলে বলতো বলুন স্টুডিও থেকে ফোন এসছে। আর আমি যখন ফোনটা ধরতাম বলতো দেবাশিস, আমি বললাম হ্যাঁ আমি বিরুদা বলছি। তো এইটা হচ্ছে ওনার বলা। এবং তারপর আজকে ফাঁকা আছে, একটু দুপুরে আসবে, তোমার সঙ্গে কিছু কথা ছিল। তো এই একদিন ঢাকুরিয়াতে গিয়ে দেখা করেছি। সেদিনকে আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছিল, এই যে বললেন মজার চরিত্র কিংবা ইত্যাদি, চার্লি চ্যাপলিনের কথা হলো যে কমেডি চরিত্রই করতে শুধু ভালোবাসো। আমি বললাম দেখুন আমার জীবনে আমি হাসতে পেরেছি কম, সেই অপশন আমার আসেনি। অতএব আমার জন্য যদি কেউ হাসে তাহলে সেটা আমার কাছে খুব ভালো লাগে, অতএব সেটা আমার কাছে পাও না। তো তখন বিরুদা বলল যে ঠিক আছে, আমাদের তো এখন একেবারেই প্রাথমিক পর্যায়ে, আমরা দেখি একটু আলোচনা করি। এবং তারপরে ওই ফোন ওইভাবে উনি ডাকতেন। উনি কখনো আমাকে ভাবে পরীক্ষা করেননি স্ক্রিপ্ট নিয়ে, যে তুমি এটা বলে দেখাও তো, কিরকম হবে, এই জায়গাটা কিরকম হবে, এরকম কখনো বলেনি। বিভিন্ন বিষয় গল্প করেছে। তার মধ্যে একদিন কি কি সিনেমা আমি দেখেছি, কি ধরনের সিনেমা দেখতে ভালোবাসি, এই সব নিয়ে বলতে গিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল। তো আমি বলেছিলাম আমি উত্তর ফাল্গুনী সিনেমাটা দেখেছি কিছুদিন আগে, তখন পুরোনো সিনেমায় আমি মার সাথে দেখতে গিয়েছি। ওটাই উনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। তো উত্তর ফাল্গুনী দেখাতে উনি তখন আমাকে বললেন তুমি উত্তর ফাল্গুনী দেখতে গেলে? আমি বললাম হ্যাঁ। কেন? আমি বললাম মা বললো, মার কথা শুনলে? আমি বললাম হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মা আমার খুব ভালো গান করতে পারতেন, হয়তো ওই ঘরের বাইরে যেতে পারেননি, কিন্তু বিয়ের আগে মার সেই সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল, তানপুরা হাতে নিয়ে ফাংশন করছেন, ফাংশনে গান করছেন, এবং রাগাশ্রয়ী গান থেকে শুরু করে আধুনিক বাংলা গান সবই মা গাইতেন। আর খুব ছোটবেলা থেকে আমি এই চর্চাটা দেখেছি যে মা গান করছেন, মামা বাড়িতে গিয়ে আমার মামা তবলা বাজাচ্ছেন, রাত 11টা হয়ে গেছে। তো এইটা আমার ছোটবেলা থেকে খুব সামনে থেকে দেখা, অনুভব করা। এইবার উত্তর ফাল্গুনী তো আসলে লেখক, আমি বললাম হ্যাঁ ডক্টর নিহারঞ্জন গুপ্ত। ও আচ্ছা জানো? হ্যাঁ কি করে জানলে? আমি বললাম পোস্টারে দেখেছি, আমি সিনেমার পোস্টার দেখতে খুব ভালোবাসতাম, রাস্তায় বেরোলে মুগ্ধ হয়ে সিনেমার পোস্টার দেখতাম, যাত্রারও তাই। তো ডাক্তারতে লেখা থাকতো ডাক্তার নিহারঞ্জন গুপ্তের গল্প অবলম্বনে, পরিচালক অসিত সেন। ও আচ্ছা, ওটাও পোস্টারে। আমি বললাম হ্যাঁ। সিনেমাটা দেখে কি মনে হলো, ভালো লাগলো? আমি বললাম হ্যাঁ। কি কি ভালো লাগলো, এরকম একটা প্রশ্ন করেছিলেন, সেটা বিরুদারও এখন মনে আছে কিনা জানি না, অনেক বছর আগে। তো আমি তখন একটা ঘটনা বলেছিলাম যে আমি জানি, শুনেছি যে নির্বাক অভিনয় খুব কঠিন, যেখানে কথা নেই কিংবা কথা কম, সেই অভিনয় সব থেকে কঠিন হয় নাকি। উত্তর ফাল্গুনিতে যখন মা সুচিত্রা সেন, মানে পান্নাবাই বোধহয় ক্যারেক্টারটার নাম ছিল, তিনি যখন প্রথম ওই তার মেয়েকে দেখছেন বড় হয়ে যাবার পর, সে বিকাশ রায় উল্টো দিকে বসে আছেন, একটা গোল টেবিল, কাঁচ টেবিলের মধ্যে, সেই কাঁচ থেকে মেয়ে পেছনে এসে দাঁড়িয়েছে, সে দেখছে এবং ঘাড় ঘুরিয়ে সে দেখতে পাচ্ছে না, সে কাঁচ থেকে দেখছে। এবং পার্টিতে মেয়েকে খুব আনন্দ উচ্ছ্বাসে দেখছে, যে হাসিটা জীবনে সে হাসতে পারেনি, কিন্তু সবার সাথে সামনে যেতে পারেনি, সেটা তার মেয়ে পারছে, এবং সেই আনন্দ থেকে তার অশ্রু বিসর্জন। তার আগে 2-3 দিন গেছি, আমি জানি না এটার পরে বিরুদার হয়তো কি মনে হয়েছিল, হ্যাঁ বললেন ড্রেসের মাপটা ও নিয়ে নাও, এসব হলো, তখন আমি কিছু ফিল করিনি। এখন মনে হয়, তখন এইটা শুনে হয়তো সেই মুহূর্তে তার মনে হতেই পারে, বা যে যাই হোক, গাধা গরুল ছাগল যাই হোক,
অ্যাটলিস্ট এই ধারণাটা যার আছে তাকে মেরে পিটে যেভাবেই হোক অভিনয়টা করিয়ে নেওয়া যাবে হয়তো বা। অ্যাকচুয়ালি এটা কোনোটাই আমার বিশ্লেষণ নয়। আমি এগুলো যা যা বলেছি সবটাই আমার মা আমাকে বলেছিলেন, এবং সেটা ছবিটা দেখার আগে। অতএব আমি সবকিছু জেনেই ছবিটা দেখেছি, এবং ওই মুখস্থ করা পড়ার মতন ওনার সামনেই আমি বিশ্লেষণটা করেছিলাম, যার জন্য আমি 5 নম্বর পেয়েছি অলক্ষ্যে। আপনার চোখ ছলছল করছে। মা আপনার অভিনয় দেখেছেন কত দূর, কোন পর্যন্ত? দেখেছেন সাথীহারা দেখেছেন, তার আগে ওই প্রথম ছবি দেখেছেন অর্জুন আমার নাম করেছিলাম প্রবীণ নন্দী। প্রবীরদার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। প্রথম আমাকে বাংলা সিনেমার পর্দায় উনি সুযোগ দিয়েছিলেন, যেখানে সবাই ছিলেন শ্রদ্ধেয়া সবাই, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, সন্তু মুখোপাধ্যায়, অনুরাধা রায়, নিমু ভৌমিক, অনেকে নেই, সুখেন দাস, সবাই, অনামিকা সাহা, অভিষেক চট্টোপাধ্যায় হিরো ছিলেন। তো সেই ছবি দেখেছেন। চুনি পান্না বলে একটি ধারাবাহিক টিভিতে দেখেছেন। আর তারপরে আরেকটা ছবি করেছিলাম, তাপস পাল, দেবশ্রী রায় ছিলেন নায়ক নায়িকা, আমি যে কে তোমার, সেই ছবির নাম ছিল। সেখানে একটা চরিত্র করেছিলাম, সেটা দেখেছে মা হলে গিয়ে। সাথীহারা তো দেখেইছে, আর ফাংশনও একটা দুটো দেখে গেছে আর কি। একটা লাইন আপনার কথাতেই উঠে এলো, তা হলো আমি তো জীবনে খুব একটা হাসার সুযোগ পাইনি, তাই হাসানোর সুযোগটা পেতে চাই বা হাসাতে চাই। কেন? জীবনটা কতটা কষ্টের? না কষ্টের না, ওই অর্থে কষ্ট কিনা আমি জানি না, তবে এইটুকু বলতে পারি যে আমার হয়তো আমি যে অনেক জায়গায় গিয়ে অনেক কথা বলি, কেউ ভাবতেও পারে যে টকেটিভ বড্ড কথা বলছে, আবার অনেক জায়গায় চুপ করেও থাকি। যদি আমি আপনার সঙ্গে কথা বলি দেখি আপনি এনজয় করছেন, তাহলে আমি অনর্গল বলে যাব। আর যদি দেখি আপনি বিরক্ত হচ্ছেন কিংবা পছন্দ করছেন না, তাহলে নিশ্চয়ই বলবো না। কিন্তু কথা কষ্টের কিনা জানি না, তবে হ্যাঁ কষ্টটা হয়তো দেখেছি। নিজে কতটা ফিল করেছি জানি না, কষ্ট আমি দেখেছি। এই কষ্টটা কিসের? আর্থিক না অন্যরকম? সবকিছু মিলিয়ে, হয়তো সবকিছু মিলিয়ে আমি দেখেছি, কষ্ট দেখেছি। আর কষ্ট পাওয়ার যে কষ্টটা, সেটা আমি পেয়েছি, খুব ছোটবেলা থেকেই পেয়েছি। আমি মানে কি বলবো, আমার মাকে দেখেছি অনেক কষ্ট পেতে, অনেক কষ্ট সইতে। আর মার হয়তো সবটা, কিন্তু সেটা হয়তো শ্বশুরবাড়ির জায়গা থেকে নয়, কিংবা আমার কাছ থেকে নয়, আমার বাবার কাছ থেকেও নয়, কিন্তু ঘটনাচক্রে হয়তো হয়েছে। আর আমার মার গান না গাওয়ার কষ্টটা ছিল, যেটা আমি হয়তো মানে পরে বুঝেছি। আর যখন বুঝেছি মা অসুস্থ হয়ে পড়লেন, তো মাকে যখন টেস্ট করতে নিয়ে যাচ্ছে, মা শুয়ে রয়েছে, মা গান করছে, ধুলি ছবির গান এটি অ্যাকচুয়ালি, আমি যদি ভুল না বলে থাকি। মালা সিনহা, সুচিত্রা সেন, অসিত বরণ অভিনয় করেছিলেন বোধহয়, খুব সম্ভবত ঢুলির গল্প ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এবং তাতে একটা ডুয়েট গান ছিল রাগ প্রধান ভিত্তিক, রাগ ভিত্তিক, শ্রদ্ধেয় চিন্ময় লাহিড়ী আর আমার জেঠিমার বোন হতেন শ্রদ্ধেয়া প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তো দুজনের একটা ডুয়েট গান ছিল, নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতী চলে। এই গানটা মা খুব গাইতো। তো সেই মাকে টেস্ট করতে নিয়ে যাচ্ছে, অবলীলাক্রমে মানুষটি ওই গানটা হাসি মুখে গাইতে গাইতে যাচ্ছে। আমার এমন অনেক গান আছে যেগুলো আমি ছোটবেলা থেকে শুনেছি, পরে বড় হয়ে জেনেছি এগুলো কোনোটা লতা মঙ্গেশকরের গান, কোনোটা গীতা দত্তের গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান, আরতি মুখার্জির গান, যেগুলো মার কণ্ঠে আমি শুনেছি, আশা ভোসলের গান। তো যে কোনো গানের না গীতিকার, সুরকার, এইটা আমরা সাধারণত মনে রাখি না। যেমন অনেক সিনেমার ক্ষেত্রে হিরো হিরোইনের সিনেমাই মনে রাখি, পরিচালকের নাম আমরা মনে রাখি না, কিংবা স্ক্রিপ্ট রাইটার কি গল্প লেখকের নাম মনে রাখি না। তো সেই জায়গাটা থেকে মার ওই ডায়েরিতে মা গান লিখতেন, কারণ তখন তো আর মোবাইল নেই। মা ওই গানের কথাগুলো ডায়েরিতে লিখতেন, লিখে রাখতেন। যখন গান করতেন ওই ডায়েরিটা সঙ্গে নিয়ে বসতেন আর কি। যদিও মা রান্না করতে করতে গান করতেন, তখন কিন্তু ডায়েরি দেখছেন না, না দেখেই গাইছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, চলে যেতে যেতে দিন বলে যায়, মার ডায়েরিতে গানের কথাটা লেখা আছে, ওপরে লেখা থাকতো, গান চলে যেতে যেতে দিন বলে যায়,
এবং সেটা আমার এখনো মনে থেকে গেছে। শিল্পী লতা মঙ্গেশকর, ছবি মন নিয়ে, গীতিকার মুকুল দত্ত, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। এবং ওইটা খুব দেখার পর থেকে আমি এখনো 100টা পারবো না, কিন্তু আমি যে কোনো গানের হয়তো একটু ইতিহাস বলে দিতে পারবো। সেই চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের পরে ভোর এলো, হবে, হয়েছে? আধারের ভোর হয়েছে কিনা জানি না, তবে আধার আমি চেষ্টা করেছি খানিকটা সরানোর, আর আমাকে সরাতে সাহায্য করেছে। আমি শারীরিকভাবে খুব একটা সক্ষম নই, তাই আমাকে হয়তো হেল্প করেছে। হেল্প যারা করেছে তারা কিন্তু কেউ বিখ্যাত মানুষ নয়, তারা ইন্ডাস্ট্রির মানুষজন নয়। আমাকে যারা হেল্প করেছে তারা আমজনতা, সাধারণ মানুষ হেল্প করেছে। কারণ এত বিশিষ্ট শিল্পীদের মাঝখানে আমাকে মনে রাখাটা, আমি মনে করি এটা তাদের একটা অসম্ভব একটা অলৌকিক ক্ষমতা, তাই তারা মনে রেখেছে। এখন যদি আমাকে কেউ মাচাতে ডাকে, ধরুন চলতি এই মুহূর্তে মেগা সিরিয়ালের একজন ব্যস্ত নায়ক নায়িকা, তার সঙ্গে সেই মাচাতে আমিও উপস্থিত, আমি তো আহামরি কিছু গান করি না, সুতরাং সেইটার ভাবতে গিয়ে আমার অবাক লাগে যে কেন আমি, এই কেন আমিটা কিন্তু সম্পূর্ণ ওনাদের জন্য। এবং অদ্ভুতভাবে ওই যে আপনি এক্ষুনি জনি মামার কথা বললেন, ওই তো গুটি কয়েক 3টে 4টে কি 5টার বেশিও নয়, আর তার জন্য আমি কোনো দুঃখ প্রকাশ করি না, কারণ আমি একজন অ্যাভারেজ আর্টিস্ট। আমি নিজেকে অ্যাভারেজ আর্টিস্ট কথাটা বলতে আমার কোনো দ্বিধা হয় না। আমার অভিনয়ের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কোনো বৈশিষ্ট্য নেই যার জন্য মানুষ আমাকে মনে রাখবে। কে হরিদাস পাল আমাকে মনে রাখবে? মনে রাখার মতন প্রচুর ভালো শিল্পী। এই উত্তরগুলো কেমন একটা লাগছে, মানে এগুলো কি এখন বলা শিখে গেছেন, মানসিক ভাবে কম্প্রোমাইজ করে নিয়েছেন, চলো আর দরকার নেই, আমি এগুলোতে শান্তি না, পাচ্ছি? আমার প্রথম থেকে আমি যখন অভিনয় করতে গেছি আমার মনে হয়েছে যে এটাই আমার হয়তো এখানে বাদ পড়ে যেতে পারি, কিংবা হয়তো আমার ভালো লাগছে না। আমি কাউকে জিজ্ঞাসা করতে পারতাম না, আমি ঠিক করতে পারছি চুনি পান্নাতে, ঠিক করতে পারছি, ভালো লাগছে, কাকে জিজ্ঞাসা করবো? দ্বিজেনদাকে। দ্বিজেনদা এত ভালো মনের একটা মানুষ ছিলেন, বিপ্লবদাও তাই, গোটা ইউনিট তাই, যে তাদের ব্যবহার, মানে ব্যবহার মানুষকে ভীষণ হেল্প করে না ভালো কাজ করতে। তাই আমি যদি ওই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে পারি তাহলে সেটা সম্পূর্ণ ওনাদের কৃতিত্ব। একটা শট দেওয়ার পর দুজনে কিলো কি খেলে, কিংবা কি করছো, এদিকে এসো, এই যে ব্যাপারটা, এইটা তো আমি কখনো আশাই করিনি। এবং এখনো আমি অনেক জায়গায় এরকম ব্যবহার পাই কাজ করতে গেলে, কিংবা সেটা ভালো লাগে। আর এই যে আমি সম্প্রতি একটা কাজ করছি, সেটা মোল্লাহাটি, এবং সেই মোল্লাহাটি যেটা খুব শিগগিরই আপনার জিটিউ প্রাইম অরিজিনালসে আসছে, এবং সেইটার মধ্যে একটা যে কমেডিটা রয়েছে, এসকে, যে কিনা চমৎকারভাবে তার কাহিনী, চিত্রনাট্য, তার সংলাপ, তার পরিচালনার মধ্যে দিয়ে সে চেষ্টা করছে এটাকে মানুষের কাছে আনার। এবং তার মধ্যে কমেডিটা ভীষণ সহজ স্বাভাবিক একটা কমেডি, এবং সেটা করতে গিয়ে আমি খুব এনজয় করেছি। আমি আছি, মন্টু আছে, নিমাইদা আছে, সৈকত আছে, প্রাঞ্জল আছে, এবং আরো বহু শিল্পী আছেন। তো সুতরাং তারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে এটাকে চেষ্টা করছি যে আগামী দিনে এটা মানুষের কাছে যাতে একটা ভালো কাজ, মানে সবসময় অ্যাপের কাজ কিংবা ওই ওয়েব সিরিজ বানিয়ে, এটা একটা ওয়েব কমেডি সিরিজ, তো সেটা নয়, মানুষ যে ওয়েব সিরিজটা সমানভাবে বসে দেখতে পারে, এনজয় করতে পারে। এবং এসকে সেটাকে খুব যত্ন সহকারে লালন পালন করছে ওর লেখার মধ্যে দিয়ে, এবং খুব স্বল্প পরিসরে একটা পরিকাঠামো, অর্থনৈতিক পরিকাঠামো, কিন্তু তার মধ্যে থেকেও সংগ্রামটা চালাচ্ছে, যেটাকে সেই বৃহৎ নিয়ে যারা কাজ করেন তাদের মাঝখানে এটাকে যাতে আমি তারিফ করতে পারি, মানে তারিফ করু मैं उसकी जिसने तुम्हें बनाया। আবার গান, বাহ, মোহাম্মদ রফি। সাথীহারাতে জনি মামা, 100% লাভে রামু, মোল্লাহাটিতে সেখানে কি কিসের চরিত্র আপনার? অ্যানিম্যাল কবিরাজ, মানে একসঙ্গে পশু, শিশু, মানুষ, মানে অ্যাকচুয়ালি শিশু তো মানুষ, মানে পশু আর মানুষের চিকিৎসা আর কি। এবং যে কিনা অনায়াসে বলে যেতে পারে একটা পাঠাকে দেখে যে প্রেগনেন্ট, যেহেতু সে তেঁতুল পাতা খাচ্ছে। এবং এইটার না, এই কমেডি গুলো না এমন না যেগুলো দেখে মানুষ এনজয় করবে ভীষণভাবে, জানেন তো। এবং যেখানে ওই হাত পা নাড়ানো কিংবা মুখভঙ্গিমার থেকে বেশি রয়েছে খুব সহজ স্বাভাবিকভাবে কিছু কথা, এবং ওর কথাই এত সুন্দর যে কথাতে মানুষ আসবে। আমি চুনি পান্নাতে দেখেছিলাম কথার একটা চমৎকার বিষয় ছিল যে কথাতে মানুষ হাসত,
এবং আমি তারপরে মোল্লাহাটিতে দেখলাম যে কথাতে মানুষ হাসবে, মানে ইনফ্যাক্ট আমরা হাসছি কাজ করতে। দেবাশিস গাঙ্গুলি, আমার আপনাকে জিজ্ঞাসা, সাধারণত ওই ওয়েব সিরিজ আসার পর থেকে একটা ইন জেনারেল মানুষের মনে ধারণা হয়ে গিয়েছে ওয়েব সিরিজের কন্টেন্ট সাবজেক্ট খানিকটা একটু বড়দের, একটু অ্যাডাল্ট, যা সকলে দেখার থেকে একা একা দেখতে পছন্দ করে। মোল্লাহাটি কি খানিকটা তাই? না না না, মোল্লাহাটিতে তো প্রেম আসবে, চমৎকার ভাবে প্রেম এসছে, আরো প্রেম আসবে, কিন্তু ওই যে বললাম না যে প্রেম কথাটাই ছোট, অক্ষর তার দুটো, যেন একটি কোনো পাখির ঠোঁটে ছোট্ট সে খড়কুটো। তো সুতরাং ওই অক্ষর দুটো আর ওই ছোট্ট খড়কুটোর মধ্যে যে মিষ্টতা, যে ভালোবাসা, ভালো লাগা, প্রেমকে অস্বীকার করে তো পৃথিবী চলতে পারে না, পৃথিবী থাকবে না। সেই প্রেমের মিষ্টতা, সেই প্রেমের মাহাত্ম্য, এবং সব থেকে বড় কথা সেই প্রেমের গাম্ভীর্য, সেই প্রেমের মহত্ব, ওই মহত্বটা তার এইখানে আছে। এবং সেই মহত্বটা ম্যাক্সিমাম যেটা আছে, আমরা এখন প্রেম বলতে বুঝে গেছি বাংলা সিনেমা না, মানে সরি, আমি হয়তো ছোট মুখে বড় কথা ওপারে অনেকেই ভাবতে পারে যে হরিদাস পাল বাংলা সিনেমা নিয়ে বিশ্লেষণে বসেছে কি বাংলা গল্প নিয়ে, কিন্তু বাংলা কমেডিটা এখন চলে গেছে একটু গালিগালাজ পর্যায়ে। মানে যে যত স্ল্যাং কথা বলবে, কিছু একটা ওই যেটাকে বলা হতো না যে একটা খারাপ জোকস, ডাবল মিনিং কিছু হলে তবে মানুষ হাসবে, তাছাড়া মানুষ নাকি হাসে না। তো এই সময় দাঁড়িয়ে এসকের বুকের পাটা আছে যে কিন্তু ওই ডাবল মিনিং ওইগুলোকে অ্যাভয়েড করে যতটা সম্ভব সহজ সরল কিছু মানুষের কথা, এবং এমন কিছু মানুষ যাদের কোনো প্যাচঘোচ নেই, যাদের জীবনে কোনো ওই অর্থে কোনো দুঃস্বপ্ন নেই, কারোর ক্ষতি করার কথা তারা কেউ ভাবে না, যে যার নিজের জীবনটাকে চালায় এবং নিজের জীবনটাকে চালানোর জন্য যা যা করণীয় সেটা করে। সেটা ভুল কি ভুল নয় সেটা মানুষ দেখে বুঝবে, কিন্তু সেই ভুলটার মধ্যে একটা মজার কিছু থাকে, 7 খুন মাপ, তাতে থাকে কিন্তু 7 খুন মাপ। ঠিক। মাননীয় দর্শক, এই প্রসঙ্গে বলে রাখি, জিটিউ প্রাইম অরিজিনালসে এই মোল্লাহাটি দেখা যাবে। এটা একটি অ্যাপ, আপনারা প্লিজ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, দেখে নেবেন। আর এটার ডিজিটাল পার্টনার কিন্তু টলিউড ফোকাস কলকাতা, তাই মোল্লাহাটি সংক্রান্ত যাবতীয় খবর অবশ্যই যদি দেখতে চান টলিউড ফোকাস কলকাতাতে নজর রাখবেন। দেবাশিস গাঙ্গুলি কয়েকটা কথা বলতে শুনলাম, তা হলো প্রেম। আচ্ছা, প্রেম আপনার জীবনে নীরবে এসেছিল না সরবে? আমার মনে হয় প্রেমটা না ওইভাবে বোধহয়, মানে আমি একটা ছবিতে ভুল করে আমায় নিয়ে ফেলেছিল হয়তো, তো সেই ছবির গানটা আমাকে স্টেজে উঠে গাইতে হয়, আর ওটা যেহেতু আমি নন সিঙ্গার হিসেবে বহু খ্যাতি পেয়েছি বিভিন্ন মঞ্চে, সেরা নন সিঙ্গারের বহু পুরস্কার আছে বাড়িতে, তো সেই জায়গাটা থেকে তো একটা মিউজিক আছে, তার সঙ্গে ওই গানটা আছে। কিন্তু আমি গানটা গাইবার সময় বলি যে শুধু প্রেমিক প্রেমিকার জন্য নাকি, এটা তো ছাত্র শিক্ষক হতে পারে, ভাই বোন হতে পারে, মা সন্তান হতে পারে, বাবা ছেলে হতে পারে, সেটা হচ্ছে 100% লাভ। সুতরাং সেই লাভটা কিংবা সেই প্রেমটা, সেই ভালোবাসাটা সবার জন্য এবং সবার কাছে সেটা আমার কাছে অন্তত গ্রহণযোগ্যতা পায়। সাথীহারা তো গেলই, নিজে এই মুহূর্তে 100% লাভের কথা বললেন। একটি সিন তো আমার মনেই পড়ছে, জিৎ বোধহয় বিছানার উপর বসে আছে, আপনি জিতের হাতটা মাসেলগুলো টিপে দিচ্ছেন আর বলছেন এরকম মাসেল কি করলে হয় গো। তখন হ্যাঁ, তো আমার বক্তব্য যে জিতের সঙ্গে আরো 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 একাধিক ছবিতে কাজ করলেন, বেশ কিছু। কেমন ছিল সম্পর্ক, আর আজীবা সম্পর্ক কেমন? এখনো কি ওই বলয়টার মধ্যে রয়েছেন? না, আমি কোনোদিনও কোনো বলয়ের মধ্যে নই, সত্যি আমি কখনোই কোনো কারোর বলয় নই। আর বলয়তে থাকবো কি করে? বলয়তে থাকতে গেলে সেই ট্যালেন্ট নিয়ে জন্মাতে হয়, সেই দক্ষতা নিয়ে জন্মাতে, সেই পপুলারিটি নিয়ে জন্মাতে হয়, যার ছবি দেখে মানুষ হলে ভিড় করবে কিংবা যার নাম শুনে ডিস্ট্রিবিউটার ছবি কিনবে। কোন দক্ষতা থাকতে হয়, অভিনয়ের নাকি বলয়? সব মিলিয়ে, নাম বলুন, অভিনয় বলুন, সব মিলিয়ে অ্যাভারেজ অ্যাক্টর যদি আমি নিজেকে মনে করি কিংবা আমি নিজেকে ভাবি, এর মধ্যে কোনো ভুল নয়, কারণ এই অ্যাক্টিং তো যে কেউ করে দিতে পারে। আমি যদি না করি রাম করবে, রাম না করলে শ্যাম করবে, শ্যাম না করলে যদু করবে, তাই না? সুতরাং সেই জায়গাটা থেকে কোনো বলয়ের মধ্যে এইভাবে আমি থাকতেও পারি না, তার জন্য মানে সেটা বাস্তব, সেটা নিয়ে অস্বীকার করার কিছু নেই। তবে হ্যাঁ, ওই বলয়ের বাইরেও অনেক সময় যখন ডাক আসে, সেটা বলয় থেকে আসে কি বলয়ের বাইরে থেকে আসে, আলটিমেট আমার জীবনের প্রলয় ঘটার আগে আর কি ওই বলয়গুলো বাঁচিয়ে দেয়।
মানে প্রলয় ঘটিয়ে আমি শেষ হয়ে যাব, মহাপ্রলয়ের আগে ওই বলয়গুলো বাঁচিয়ে দেয়। দেবাশিস গাঙ্গুলি, আমি বারবার আপনাকে বলতে শুনছি আপনি খুব অ্যাভারেজ আর্টিস্ট, আপনি খুব অ্যাভারেজ আর্টিস্ট। নিজে এভাবে সবার সামনে এভাবে খুব কম লোকই বলতে পারেন, আপনি বলছেন বারবার। আবার এটাও তো ঠিক, কোনো একজন মানুষের হতে পারে এটা আপনার বিনয়, আমি যদি অন্যভাবেও ধরি যে এটা বিনয় নয়, আপনি ঠিক কথাই বলছেন, আপনার এটা মূল্যায়ন। প্রত্যেক মানুষের একটা একটা গুণ তো থাকে যাতে সে সব থেকে ভালো হতে পারে। তাহলে দেবাশিস গাঙ্গুলি যদি অভিনয়টা না করতো আর কি করতে পারতো যেটা সব থেকে ভালো হতো, সে ওই ওই জিনিসে প্রতিষ্ঠিত হতে পারতো সমাজে? না, আমি থিয়েটারও করি, তো থিয়েটার করার ক্ষেত্রে, নাটক করার ক্ষেত্রে নাটকের মানে যখন করতে গেছি তখনও মনে হয়েছে আমি অনুপযুক্ত। এখন এই মুহূর্তে যে মাঙ্গলিকে অভিনয় করি শ্রদ্ধেয় শ্রী সমীর বিশ্বাসের পরিচালনায় বিভিন্ন নাটকে, সেখানেও আমি কিন্তু খুব মানে অনিয়মিত কিংবা ওইভাবে মনোসংযোগ দিয়ে করা অভিনেতা তা নয়। কিন্তু কিছু কিছু বিশেষ ভালোবাসা, এই যে আপনি বললেন অ্যাভারেজ আর্টিস্ট কেন বলছি, কিছু কিছু বিশেষ ভালোবাসা, কিছু কিছু মানুষের আমার প্রতি একটু কোনো দয়ালু মানসিকতা বলুন কিংবা বন্ধুত্বপূর্ণ মানসিকতা বলুন, সেই জায়গা থেকে তারা আমাকে বাদ দেয়, তাই আমি কাজগুলো পেয়েছি কিংবা এখনো করতে পারছি। কিন্তু এমনটা নয় যে আমি করলেই হবে কিংবা আমি ছাড়া কেউ নেই কিংবা আমি এটাই পারি, এটা নয়। আমি নিজের কাজ দেখে অন্তত সেটা আমি দাবি করতে পারি না, কারণ আমি নিজেকে অভিনেতার থেকে দর্শক হয়ে আমি নিজেকে নাম্বার দিতে ভালোবাসি। আমি একজন খুব এনজয় করি দর্শক হয়ে ভালো সিনেমা দেখতে, ভালো থিয়েটার দেখতে, গল্পের বই পড়তে, গান শুনতে, কোনো ইতিহাস জানতে, সেটা আমার ভালো লাগে। অভিনেতা বলছেন নিজেকে অ্যাভারেজ, যখন আপনি নাটক করতে গিয়েছেন সেই সময় বলছেন আমার মনে হচ্ছে আমি অনুপযুক্ত। শুরু করছেন তো ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মতো মানুষের সঙ্গে, তিনি আপনাকে কি এরকমই অনুপযুক্ত ভেবেছিলেন? তখন ফাল্গুনীদা সেটা আমাকে অনুপযুক্ত একদম তখন কিছু করিনি। ফাল্গুনীদা তখন মানে হয় না যে আমি দলে যেতাম আমাকে সবসময় পাবে, সেই জায়গা থেকেও হয়তো নিয়েছেন। তবে হ্যাঁ, ফাল্গুনীদার যেটা বিশেষ ব্যাপার, বড় ব্যাপার, সেটা হচ্ছে যে উনি আমাকে কখনো বলেছেন যে তুমি আমাদের সঙ্গে অভিনয়টা করো, তার জন্য উনি আমাকে রিহার্সাল করিয়েছেন, আমাকে অনুশীলন করিয়েছেন। এবং তারপরে দীর্ঘদিন নাটকের সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আবার যখন এই ভুলভাল করে কেউ আমাকে অনেক সময় ডেকে ফেলেছে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে হয়ে গেছে সেরকম ঘটনার মাঝখান দিয়ে আবার সমীরদার সাথে আলাপ, মাঙ্গলিকে আলাপ, উনি বললেন থিয়েটারের জন্য গেলাম। এবং প্রথমে যেতে চাইনি, আমার মনে হচ্ছিল আমি ওই সিস্টেমটাতে আমি পারবো না মেনটেন করতে, সেটা শুটিং এর জন্য নয়, কারণ আমি বাইরে বেরিয়ে গেছি, তো সে মানসিকতাটাতে পারবো না আর কি স্থিতিশীল হতে, যে একটা নিয়ম মতন শুটে রিহার্সালে যাওয়া, নিয়ম মতন এই বিষয়টা। কিন্তু সেটা হয়েছে, উনি ধৈর্য ধরে আমাকে আমার অনেক অন্যায় বরদাস্ত করেছেন, এখনো করেন, আমার না যাওয়াটাকেও বরদাস্ত করেন এবং আমাকে রেখেছেন, তাই আমি করতে পারছি। না রাখলেই করতে পারবো না, উনি রাখবেন না আর কেউ ডাকবে, বয়ে গেছে তাদের ডাকতে। আপনার কথা এতক্ষণ ধরে যা বুঝলাম, আপনার জীবনে আপনার মায়ের প্রভাব অনেকটা অনস্বীকার্য। আচ্ছা, এরপর যদি ওই মানুষটাকে সরিয়ে দিই, তাহলে এই যে পরবর্তীকালে যা যা কাজকর্ম করতে এলেন, অভিনয় করতে এলেন, যে যে ফরম্যাটে করলেন, কোনো একজন মানুষ যার প্রভাব পড়েছে আপনার উপরে? না, সে তো অনেক গুরুজন আছেন, তাদের আশীর্বাদ আছে, অনেক আমার কম বয়সী আছে, তাদের ভালোবাসা অনেক আছে, অনেক বন্ধু বান্ধব আছে, তাদের শুভেচ্ছা আছে। ব্যক্তি বিশেষের নাম বলতে গেলে মাতৃতুল্য এরকম অনেকে আছেন, পিতৃতুল্য আছেন। আমার বাবা হয়তো আমার এসব কাজ সম্পর্কে কিছু জানতেন না, দেখে যাননি, কিন্তু তারপরে আরো অনেক শুভাকাঙ্ক্ষী আছেন আমার, মানে তাদের নাম বললো কি রূপালী, দেবারুণ, যারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তটা আমাকে গান দেয় কিংবা আমাকে সবসময় একটা মানসিক জোর দেয় যে একটা হলেও হোক না, ক্ষতি কি, ক্ষতি কি না হয় আজ পড়বে, ওইটা আর কি। মেটেরি আমেরিকার কাব্য, মেটেরি আমেরিকার কাব্য। আর না, স্টেজে তো অনেক গান বা আমি এমনও দেখেছি আপনি একই গান বারবার একই লাইন করে যাচ্ছেন, বহু মানুষ হাসছে আর আপনি তারপর বলছেন কেন এটা করছি, আবার সামনে থেকে কাউকে দিয়ে বলাচ্ছেন যে যতক্ষণ না এটা শুট ঠিক করবি ততক্ষণ ছাড়া হবে না। যাকে এই মজার মজার সিকোয়েন্স গুলো করেন। অভিনয় ছাড়া আর গান ছাড়া দেবাশিস গাঙ্গুলি আর কি ভালোবাসে, আর কি করতে পারে, পছন্দ করে? সময়ের চারপাশে বলবো কি বলতে ভালোবাসি, প্লিজ। চারিদিকে নানান কিছু ঘটে না, প্রতিবাদ করার ইচ্ছে হয়, কিন্তু প্রতিবাদী নেই তো, ভীতু। ভীতু মানুষ কি করে প্রতিবাদ করবে? ভীরু মানুষরা প্রতিবাদ করবে
একজনের সৃষ্টিকে নিয়ে হয়তো বা সেটাই তার সান্ত্বনা। আর তাই হয়তো তখন সে বলতে পারে, এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এক্সেলেন্ট, খুব ভালো লাগলো। মাননীয় দর্শক, অন্যরকম একটা পরিবেশ তৈরি হলো। আচ্ছা, বেশ একটা দৃঢ় ব্যাপার এসছে, রাজনৈতিক মনস্কতা নেই। চন্দন সেনের একটা নাটক অভিনয় করেছিলাম, ওনার একটা একাঙ্ক নাটক অরাজনৈতিক, খুব শুরুতে খুব খারাপ। মানে তখন একটা 65 বছরের রিটায়ার্ড রেলের চেকারের চরিত্র অভিনয় করতে গিয়ে ওরম মিনমিনে গলা নিয়ে খুব খারাপ। মানে ওই রাজনৈতিক কথাটার সঙ্গেই বোধহয় আমার জীবনে কিছু খারাপ জড়িয়ে থাকবে, এই আশঙ্কাতে আর কিছু ভাবি না। দেবাশিস গাঙ্গুলি যাই বলছেন সবই বললেন খুব খারাপ, অ্যাভারেজ, খুব খারাপ, খুব একটা অনুপযুক্ত। মোল্লাহাটি, সেখানে কি আপনি এরকম এসকে কি বললেন? কাজ তো অনেক ভালো কাজ করেছি, মানে ভালো কাজের সুযোগ পেয়েছি, অনেক না হোক কিছু পেয়েছি, সেটা তো তাদের কৃতিত্ব, যারা ভালো কাজটা করেছেন, যারা লিখেছেন, পরিচালনা করেছেন, ভেবেছেন। সেখানে একটা চরিত্রে আমি অভিনয় করেছি। মোল্লাহাটিও সেরকম একটা ভালো কাজ। এসকে ভেবেছে একটা সম্পূর্ণ অন্য ধরনের মজার গল্প, অন্য ধরনের একটা বিষয়বস্তু, কিছু নির্ভেজাল সাধারণ আমজনতার মতন কিছু মানুষকে নিয়ে আসা এবং সেই মানুষগুলোর কথা বলা, এবং সেইখানে আমি একটি চরিত্রে অভিনয় করেছি, এবং সেটা তো ভালো কাজে আমি একটা চরিত্রে অভিনয় করেছি। কাজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, সেই কাজটা তো ভালো কাজ, সেটার সঙ্গে কোনো অ্যাভারেজ কাজ কিংবা অ্যাভারেজ দেবাশিসের কোনো তুলনা হয় না। কাজটা সম্পূর্ণ আলাদা জায়গায়, কারণ ওখানে অনেক অনেক শিল্পীর নাম জড়িয়ে থাকে, অনেক বিখ্যাত মানুষজনের নাম জড়িয়ে থাকে। সাথিয়ার আর জনি মামা বলছিল ফোন করে, আমি ছক্কা পাঞ্জাটা শিখে গেছি জীবনে। বাস্তব জীবনে দেবাশিস গাঙ্গুলি ছক্কা পাঞ্জা করা শিখেছে? ছক্কা পাঞ্জা তাল দিতে দিতে আমি ঠিকে গেছি দিদি, মাল ঠক্কাল পিতে থক্কা দা, এটা হচ্ছে আমার জীবনের সংলাপ। বলি, এটাও আমার জনি মামার সংলাপ, দা এটা কি হলো দিদি, থক্কা তো পুত হয়ে গেল। হ্যাঁ, ভালো লাগলো না মাননীয় দর্শক? অনেকগুলো বছর বাদে একদম সামনাসামনি, এটা ওই ছবির স্ক্রিনে আর কো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সঙ্গে নয়, আলাদা করে উনি বলছিলেন। অপূর্ব লাগলো। কি মনে হলো জীবনের রাস্তায় চলার পথে আপনি কি বড় হয়ে গেল, ছক্কা পুট হয়ে গেছে? জুঝতে পারছেন না, অভিনয়গত জায়গা থেকে নয়, আমার অক্ষমতার জন্য, কিংবা আমি পারিনি, আমি হেরে গেছি। কত ক্রিকেটার তো কত ভালোভাবে শুরু করে, পারে না সেটা মেনটেন করতে, আমি পারিনি, সেটা আমার দোষ। ক্রিকেট খেলা খুব পছন্দ করেন? হ্যাঁ, ক্রিকেট ভীষণ পছন্দ করি। তাহলে সাম্প্রতিককালে করুণ নায়ারের গল্পও জানেন? মানুষটা ট্রিপল সেঞ্চুরি করেছিল, 8 বছর ক্রিকেট থেকে বাদ ছিল বারবার। আমাদের সবার আগে বাঙালি দাদার গল্প জানি। একটা সুযোগ চাইছিল, এবং করুণ নায়ার 8 বছর বাদে ইন্ডিয়ান টেস্ট টিমে ঢুকে ইংল্যান্ডে যাচ্ছে, আর সামনে বসা দেবাশিস গাঙ্গুলি এত ক্রিকেট পাগল মানুষ বলছে কত ক্রিকেটার হেরে গেছে। এবং লং টেনিস, মানে এগুলো সবকটাই আমার ভীষণ পছন্দের খেলা। ফুটবল, হ্যাঁ, আপনার মনে হয় না আবার আমি খেলোয়াড় নই, কিন্তু আমি দেখতে খুব ভালোবাসি। হ্যাঁ, না, আমি বলতে চাইছি আপনার মনে হয় না আপনি যে মূল স্রোতটায় ছিলেন, আজও নিশ্চয়ই আছেন আপনার মতো করে, বাট এটাও তো ঠিক যে যেভাবে ছিলেন বোধহয় কোথাও একটু দূরত্ব তৈরি হচ্ছে, সেই জায়গাটা ফিরতে ইচ্ছে করে না? সবাই তো অঙ্কে, আমি তো অঙ্কের নীতি খুব কাঁচা, মানে অঙ্কে টাইটায় পাশ করলে কি আনন্দ হতো, আহা। যাও, আর জ্যামিতি তো এখনো আমাকে ওই গান করতে গেলে না মিউজিশিয়ানরা জিজ্ঞাসা করে কি স্কেল দাদা, আমি বললাম জ্যামিতি বক্সে আছে। তো সুতরাং ওই জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, শূন্য হয়েই থেকে গেলাম। এই যে সামাজিক ভাবে গোটা কলকাতা শহরটা, আপনি তো আপনার জন্ম বেড়ে ওঠা সব তো কলকাতা শহরে, কলকাতা শহরটা গত কিছুদিন আগেও পুরো প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল, কত মানুষ রাস্তায় নেমেছিল, এই সব গোটাটাতে আপনি কোথাও ছিলেন? এই ভিড়টার মধ্যে আপনি ছিলাম কি ছিলাম না এটা ওইভাবে বলবো না, শুধু এইটুকু বলতে পারি যে প্রতিবাদের ভাষা যদি দৃঢ় হয়ে থাকে সেই সময় যারা প্রতিবাদ করেছিলেন তাদের কাছে জিজ্ঞাসা করলেই হয় যে প্রতিবাদ আপনারা আজকের দিনে হয়তো তাদের জিজ্ঞাসা করা যায় কেন করেছিলেন, কেন হেঁটেছিলেন।
বেশ মিলছে বোধ হয় যে আপনারও তো মোল্লাহাটিতে চরিত্রটা একজন ডাক্তারেরই, যাদেরকে নিয়ে এত বড় একটা প্রতিবাদ প্রতিরোধ জনগর্জন উঠেছিল শহরটাতে বা রাজ্যটাতে। আপনি একটা ডাক্তারের চরিত্রে অভিনয় করছেন, হতে পারে তাতে কমেডি আছে, সে ডাক্তার পশু শিশু সব দেখে বলছেন, তার মধ্যে দিয়ে কোনো মেসেজ নেই মানুষের প্রতি? না, আছে তো। এই মোল্লাহাটিতে বিভিন্ন চরিত্রের সঙ্গে একটা মেসেজ রয়েছে। ডাক্তারের যে চরিত্রটার মেসেজ রয়েছে সেটা হচ্ছে যে মানুষটা কিন্তু কখনো ওই অর্থে অসৎ মানুষ নয়। সে হয়তো না জেনে কিছু ভুল কাজ করছে, কিন্তু সে কখনো হত্যাকারী নয়। সে কিন্তু কখনো চাইছে না তার ভুল চিকিৎসার মধ্যে দিয়েই একটা শিশু মারা যাক, একটা মানুষ মারা যাক, একটা পশু মারা যাক। সেটা সে কখনো চায়নি। দেবাশিস গাঙ্গুলি পরজন্মে বিশ্বাস করেন? মেহবুবা সিনেমাটা দেখেছিলাম, খুব ভালো গান ছিল, মেরে নেয় না সাওয়ান ভাদো। ভালোই লাগে। শুধু সেদিনের মেহবুবা কেন, পরে কারণ অর্জুন বা অনেক কিছুই, তার মানে ভালো লাগে পরজন্মের ব্যাপার। তো আপনি যদি পরজন্মে যদি কিছু থাকে তো ভালো হবে। দেবাশিস গাঙ্গুলির আবার জন্ম হলো, আর কি হয়ে আসতে চান এই পৃথিবীতে? আসলে আমি নিজেই এত সাধারণভাবেই থাকতে চাই। লোকের একটু ভালোবাসা, ভালো ব্যবহার, কিছু ভালো বন্ধু, এসকের মতো বন্ধু, মন্টু মল্লিকের মতো বন্ধু, নিমাইদার মতন একজন সিনিয়র মানুষ বন্ধু, আপনার মতন একজন বন্ধু, এদেরকে নিয়ে আবার যদি কাজ করতে পারি, এরকম ভাবি যেমন আছি ঠিক তেমন ভাবেই আসতে চাই। আমি নিজে অসাধারণ হতে পারিনি, অসাধারণ নই, কেন অসাধারণ ভাবনা ভাববো? আমি অমুক ছবিতে ওই চরিত্রটা করতে পারলে ভালো হতো না, ওটা আমার দেখতে ভালো লাগবে। আমি দর্শক হিসাবে নিজেকে নাম্বার দিত, আমি দেখতে পারলে বেশি খুশি হব। এই ভিডিওটার মাধ্যমে, এই ইন্টারভিউর মাধ্যমে কাউকে কোনো কৃতজ্ঞতা জানানোর আছে? কৃতজ্ঞতা, আপনারা আমাকে বসালেন, জিজ্ঞাসা করলেন, খানিকক্ষণ সময় কাটলো, এরপরে কি হবে জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে কৃতজ্ঞতা আপনাদের প্রতিও, কৃতজ্ঞতা ওপারে যদি যারা দেখবেন তাদের প্রতিও। আর এত কিছুর মাঝেও যারা আমাকে এখনো মনে করে ডাকেন কিংবা ফোন করেন, বলেন কাজ এসো, কাজ করো, হয়তো সেই কাজ কেউ নাও দেখতে পারে, আবার কেউ দেখতেও পারে, দেখা না দেখার উপর ওইটা নয়, তারা যে মনে করে ডাকেন সেই কৃতজ্ঞতা তাদের কাছে আমার সারা জীবনে। আর ওই যে বললাম, আমি নামও করলাম 2-3 জনের যারা শুভাকাঙ্ক্ষী আমার, তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং কৃতজ্ঞতা আমজনতা, সাধারণ মানুষের প্রতি যারা আমাকে বরদাস্ত করে। আজকের মতো তাহলে দেবাশিস গাঙ্গুলি আমরা অনুষ্ঠানটা শেষ করব, কিন্তু আপনি মঞ্চে মাতিয়ে রাখেন অত গান গান, এবার একেবারে এক লাইন নয়, 2-4 লাইন গান না নিজের মতো করে। তাহলে ওই যে ছবিটার প্রসঙ্গ বারবার তুললেন সেই ছবিরই একটা গান করি। হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো, স্নেহ ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো, ঘুম ঘুম রাত্রি আসবে যাবে, আধার শেষের আলো জীবন পাবে, স্বপ্ন কি কখনো হারায়, হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি, রূপ কথার চেয়েও নীল পাখির থেকেও তোমায় আমি ভালোবাসি, হে আহা ও হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায়। এই ভালোবাসবেন, কিন্তু একটু হলেও ভালোবাসবেন, ভালোবাসি। এক্সেলেন্ট দেবাশিস গাঙ্গুলি, নমস্কার আপনাকে। বড্ড ভালো থাকবেন, আর ভালোবাসা এরকম ভাবেই বিলোতে থাকবেন। ভালো লাগলো আপনাকে, খুব ভালো থাকুন। আর মাননীয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, যেভাবে উনি গান দিয়ে শেষ করলেন। আপনারা দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা সিনে স্বরূপ। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। শুধু সিনে স্বরূপ নয়, এছাড়াও জোড়ি নাম্বার 1, সেখানেও অনেক ভালো ভালো ইন্টারভিউ পাবেন দুজনে একসঙ্গে। আর টলিউড ফোকাস কলকাতাতে প্রচুর ভালো ভালো ভিডিও আছে, সেগুলো দেখবেন, নিজেদের মতামত জানাবেন। খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।